নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো 12। মধুবন্তীর সঙ্গে রয়েছি আমি অনন্যা। অনন্যা, শুরুতেই যে খবরে নজর রাখবো, যে খবরে সকাল থেকে আগাগোড়া আমরা নজর রেখেছি এবং আপডেট দিচ্ছি, পার্ক স্ট্রিটের ম্যাগমা বিল্ডিং এ ভয়াবহ আগুন লেগেছে। ঘটনাস্থলে এই মুহূর্তে দমকলের 10টি ইঞ্জিন কাজ করছে। প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে এসির শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। ইতিমধ্যেই দমকলের 10টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে। পাশের যে বহুতল রয়েছে সেখান থেকে আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকলের কর্মীরা। আর কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছেন দমকলের কর্মীরা। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে ছবিও আপনাদের দেখাচ্ছি। প্রাথমিক অনুমান যেমনটা বলছিলাম, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে পার্ক স্ট্রিটের ম্যাগমা বিল্ডিং এ। পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটের যে সংযোগ স্থল, সেখানে পার্ক সেন্টার, সেইখানে যে আগুন লেগেছে সেখানে এই মুহূর্তে দমকলের 10টি ইঞ্জিন কাজ করছে। ইতিমধ্যেই সেখানে আশেপাশে যে বহুতল ছিল সেখান থেকে স্থানীয়দের তাদের সরিয়ে নিয়ে গিয়েছে দমকলের কর্মীরা। আর প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে যে এসির শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। ইতিমধ্যেই দমকলের 10টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছেন। তারা জানিয়েছেন যে আর কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। আগুন ইতিমধ্যে অনেকটা ছড়িয়ে গেছে। কতটা এলাকা ছড়িয়েছে সে ভয়াবহ লেলিহান শিখা দেখি বুঝতে পারছেন। কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে। আর এবার সরাসরি কথা বলবো, ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ, বিশেষ প্রতিনিধি। কথা বলবো দেবজ্যোতির সঙ্গে। দেবজ্যোতি, আমরা যে ছবি দেখতে পাচ্ছি, যেটা দেখা যাচ্ছে বা বোঝাও যাচ্ছে যে অনেকটা অংশ কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে, তার মানে আগুন অনেকটা ছড়িয়েছে। এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে কতটা আনা সম্ভব হয়েছে, কি পরিস্থিতি? দেখো, যে জায়গাতে আগুনটা লেগেছিল উপরতলায়, সেই জায়গা কিন্তু একেবারে ভস্মীভূত হয়েছে। আমার ক্যামেরাম্যানকে দেখাতে অনুরোধ করব। বহু উৎসুক মানুষ এবং যারা পার্শ্ববর্তী বিল্ডিংগুলোতে রয়েছেন তারা কিন্তু সকলেই বেরিয়ে এসেছেন। দমকলের আধিকারিকরা কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। দমকলের যে উপরতলায় যে জায়গাতে শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছিল সেটা বেশ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, তবে এখনও পর্যন্ত পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি। দমকলের 10-12টি ইঞ্জিন কাজ করছে এবং পুলিশের পক্ষ থেকে এবং দমকলের পক্ষ থেকে প্রাথমিকভাবে যেটা জানানো হয়েছে যে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। এখনও পর্যন্ত পুলিশের পদস্থ কর্তারা, অফিসাররা রয়েছেন এবং শুধুমাত্র দমকলের আধিকারিক নয়, প্রচুর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিলেন, তারাও কিন্তু এখানে তারা কাজ করছেন এবং এই বিল্ডিংগুলো যারা নিরাপত্তারক্ষী ছিলেন বেসরকারি সংস্থার, তারাও কিন্তু এই মুহূর্তে কাজ করছেন। অর্থাৎ আগুন যে পরিমাণে লেগেছিল সেই আগুন বেশ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, তবে আগুন এখনো পর্যন্ত নিচের দিকে ছড়িয়ে পড়েনি। দমকলের আধিকারিকরা ইতিমধ্যেই প্রবেশ করেছেন এবং এই বিল্ডিংয়ের যে বিল্ডিংটি আগুন লেগেছিল তার জানতে চাইবো বহুতল। দেখো, যেটুকু দমকলের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে শর্ট সার্কিট থেকে লেগেছে এবং সেই শর্ট সার্কিট কোথা থেকে হয়েছিল তা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এখানে কিন্তু পাশের যে অফিসগুলো ছিল এই অফিসগুলো ইতিমধ্যেই আমি আর কয়েকজন আবাসিক আছে তাদের সঙ্গে আমরা কথা বলা কি ওই যে পাশের বিল্ডিং এ অ্যাকচুয়ালি শর্ট সার্কিট হয়েছে, কি হয়েছে আমরা জানি না, কিন্তু এটা তো আমাদের 24 নম্বর পার্ক স্ট্রিট সম্বন্ধে আপনারা চ্যানেলে সব দেখাচ্ছেন যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে অ্যাক্সিডেন্টে লোক মারা গেছে, বাট আমরা প্রোটেক্ট করছিলাম। সেই জায়গা থেকে উল্টো পাল্টা চ্যানেলে আপনারা মেসেজ পাঠাচ্ছেন। প্লিজ। আচ্ছা, উনি হয়তো দেখেছেন কোনো চ্যানেলে। তাহলে দেবজ্যোতি, সেক্ষেত্রে উনি কি প্রত্যক্ষদর্শী, উনি কি বলতে পারবেন এক্সাক্ট কোন সময় আগুন লেগেছিল? সেই জায়গা থেকেই কিন্তু জল দিয়ে পাশের বিল্ডিং এর আগুন নেভানোর কাজ চলছে এবং দেখো এই মুহূর্তেও কিন্তু যে ম্যাগমা বিল্ডিং, যে বিল্ডিংটা আগুন লেগেছিল সেই জায়গাতেই কিন্তু দমকলের আধিকারিকদের কাছে এই মুহূর্তে চ্যালেঞ্জ, তবে আগুন সেইভাবে কিন্তু ছড়িয়ে পড়েনি। অর্থাৎ ওপরের যে অংশে আগুন লেগেছিল সেটা পুরোপুরি ভস্মীভূত হয়েছে এবং পাশের বিল্ডিং থেকে আগুন নেভানোর কাজ কিন্তু দমকলের আধিকারিকরা করছেন। যেহেতু উচ্চতায় বেশ কিছুটা বড় এবং সেই জায়গা থেকেই দমকলের আধিকারিকদের কাছে কাজটা অনেকটা সহজ হয়েছে। এই মুহূর্তে কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ ইতিমধ্যেই চলছে এবং দেখতে পাচ্ছ যে পাশের বিল্ডিং এর যারা কর্মী রয়েছেন তারাও এসেছেন এবং যেসব বিল্ডিং এর যারা নিরাপত্তা রক্ষী ছিলেন তারাও কিন্তু জানতে চাইবো নিরাপত্তা রক্ষী বা কেউ বা কারা কি বলতে পারছেন, প্রত্যক্ষদর্শী কারা রয়েছেন যারা বলতে পারবেন ঠিক কোন সময় আগুনের ধোঁয়া লক্ষ্য করা যায় এবং সেই সঙ্গে জানতে চাইবো ঠিক কোন সময় এই এতটা ভয়াবহ পরিস্থিতি হয়ে যায় যে অনেকটা পরিমাণ জায়গায় যখন আগুন লাগে সেই সময় সেই মুহূর্তে কারা ছিলেন, কি বলছেন?
স্থানীয় মানুষের পক্ষ থেকে জানানো হচ্ছে 10টার কিছু পরেই এই আগুনটা লেগেছিল এবং শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। এবং যেহেতু এখানে দমকলের আধিকারিকরা রয়েছেন, তারা সকলেই কাজকর্ম করছেন। আগুন এই মুহূর্তে মধুবন্তী বেশ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আমি কয়েকজন আছেন, তাদের সঙ্গে কথা বলবো। আপনারা কখন দেখলেন? এটা এই ধরুন ঘন্টাখানি হতে চলবে। আমরা এখান থেকে ধোঁয়া দেখতে পাই। আমাদের এখানে সব সিস্টেম ছিল, ফায়ারের সিস্টেম যতগুলি লোক দিয়ে আমরা এখান থেকে মাপছিলাম, এইটুকুই জানি। এখন মোটামুটি নিয়ন্ত্রণে এসে গেছে। দেখো, এরা যেটা জানাচ্ছেন যে 10টার কিছু পরেই আগুন লেগেছিল এবং কিভাবে লেগেছিল দমকলের আধিকারিক এবং পুলিশ বলতে পারবে। শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে পুলিশের পক্ষ থেকে এবং দমকলের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তবে যারা বিভিন্ন বিল্ডিংয়ে নিরাপত্তারক্ষী ছিলেন, তারাও কিন্তু দমকলের আধিকারিকের সঙ্গে কাজ করছেন। এই মুহূর্তে আগুন বেশ কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। মধুবন্তী, দেবজ্যোতি, একটা বিষয় জানতে চাইবো, এখনো পর্যন্ত দেখে কি মনে হচ্ছে এই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, বা সামনে রাস্তায় যে পরিস্থিতি দেখতে পাচ্ছ, পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আর কত সময় লাগতে পারে? দমকল কর্মী যারা রয়েছেন তারাই বা কি বলছেন? দেখো, পার্ক স্ট্রিট মোড় থেকে যেটা একেবারে মল্লিক বাজার পর্যন্ত গেছে, সেই মূল রাস্তা কিন্তু চলছে। এবং এদিকে ডান দিকে ম্যাগমা বিল্ডিংয়ের সামনের যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটি কিন্তু দমকল তাদের কাজের সুবিধার জন্য কিন্তু বন্ধ রেখেছেন। এই মুহূর্তে আগুন বেশ কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। দমকলের আধিকারিকরা উপরে পৌঁছেছেন এবং কি থেকে আগুন লেগেছে তারা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে জানাবেন। এবং দমকলের পদস্থ কর্তারা উপরে কাজ করছেন। এবং পাশের যে বিল্ডিংটা রয়েছে, এই মধুবন্তী যে কথা বলার চেষ্টা করছিলাম, 24 নম্বর পার্ক স্ট্রিট, যেহেতু বিল্ডিংটা অনেকটা উচ্চতায় বড়, সেই জন্য সেখান থেকে দমকলের আধিকারিকদের পক্ষ থেকে আগুনকে অতি দ্রুত নিয়ন্ত্রণে আনা গেছে। তবে কি কারণে হয়েছে তার জানার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে প্রায় 10-12টি দমকলের ইঞ্জিন কাজ করছে বলে দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে বেসরকারি সংস্থা যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন, তারাও কিন্তু এই যে আগুন নেভানোর কাজ তারাও কিন্তু করেছেন। তারাও সকলে বাইরে দাঁড়িয়ে রয়েছেন। তবে কি থেকে আগুন লেগেছে, একেবারে ভিতরে থেকে কিভাবে লেগেছে, তবে 10টার কিছু পরেই আগুন লেগেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। মধুবন্তী, ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতির সঙ্গে। এবং এই মুহূর্তে যা পরিস্থিতি, দমকলের 10টি ইঞ্জিন কাজ করছে, আগুন দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তাই তো অনন্যা? একদমই, আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে দমকলের 10টি ইঞ্জিন। সকাল 10টা নাগাদ আগুন লাগে বলে জানা যাচ্ছে। বহুতলে আগুন লেগেছে, সেই বহুতল সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে বলে খবর। এই খবর এবং আরো অনেক খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর। এখন সময় একটা ছোট্ট বিরতি, ফিরে এলাম বিরতির পর। দক্ষিণ 24 পরগনায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত। বিজেপি সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ। তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলার অভিযোগ সামনে আসছে। বিজেপি কর্মীর বাড়িতে হামলা। কাকদ্বীপের কাশীপুরের ঘটনা এটি। এবং বিভিন্ন জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি ভোট পরবর্তী হিংসা বা অশান্তির ছবি উঠে আসছে, খবর আসছে। এবার দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, সেখানে বিজেপির সমর্থক যিনি, তার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলার অভিযোগ। বিজেপি সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ। কাকদ্বীপের কাশীপুরের ঘটনা, ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এই মুহূর্তে আবার সেই খবরেই নজর রাখবো। ম্যাগমা হাউস, যেখানে যে বিল্ডিং এ আগুন লেগেছে, ঘটনাস্থলে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ যেমন ছিলেন, সেখানে দমকল মন্ত্রী সুজিত বসু তিনি পৌঁছে গেছেন। তিনি কি বলছেন সরাসরি শোনাবো। প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে না কিছু, আমরা একটু পরে জানাচ্ছি। বলতে পারছি না, এটা বলাটা ঠিক হবে না। ইঞ্জিন এখন পর্যন্ত ইঞ্জিন 18টা এসেছে, আমাদের 18টা ইঞ্জিন এসেছে। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি ঘটনাস্থলে গেছেন এবং যে বিল্ডিং এ আগুন লেগেছে তার সামনের ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। অনেকটা এলাকা জুড়ে আগুন লাগে এবং শেষ পর্যন্ত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। দমকল মন্ত্রী যেটা বললেন, উল্লেখ করলেন, বিশেষ করে 18টি ইঞ্জিন দমকলের কাজ করছে এই মুহূর্তে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য।
আর আগুনের এই খবরের দিকে যেমন আমাদের নজর থাকছে, পাশাপাশি একটু আগে যে খবর আপনাদের দিচ্ছিলাম ভোট পরবর্তী হিংসার খবর, দক্ষিণ 24 পরগনা সেখানে কাকদ্বীপে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। বিজেপির সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলার অভিযোগ, কাকদ্বীপের কাশীপুরের ঘটনা, সেখানে তৃণমূলের বিজয় মিছিল চলছিল আর সেখানে হামলার অভিযোগ সামনে আসে। দক্ষিণ 24 পরগনায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত। কোয়েল মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। কোয়েল, তৃণমূলের বিজয় মিছিল যখন যাচ্ছিল সেইখান থেকে হামলা হয়েছে বিজেপি সমর্থকের বাড়িতে, এটাই অভিযোগ। ঠিক কি জানা যাচ্ছে, প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা কি বলছেন, কি জানতে পারছো? একদমই, দেখো তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, ভোট পরবর্তী হিংসার একাধিক ছবি উঠে আসছে মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত থেকে, এবং এই মুহূর্তে যে ছবি আমরা বারবার দেখাচ্ছি সেটা হচ্ছে এই মথুরাপুর লোকসভা কেন্দ্রের যে কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের কাশীনগর মধুসূদনপুর এলাকায়। সেখানে গতদিন সন্ধ্যেবেলা তৃণমূলের একটি বিজয় মিছিল হচ্ছিল এবং সেই বিজয় মিছিল চলাকালীন মিছিলের মধ্যে থেকে তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির এক সমর্থকের বাড়িতে হামলা করে বলে ওই সব বিজেপি সমর্থকের অভিযোগ। ওই এলাকার মধুসূদনপুর এলাকার বাসিন্দা রাজারাম প্রধান, তার যেমনটা অভিযোগ, গতদিন সন্ধ্যেবেলা তৃণমূলের বিজয় মিছিল চলাকালীন বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই মিছিল থেকে বেরিয়ে এসে তার বাড়িতে হামলা করে। বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরার যে তার সেগুলো ছিঁড়ে ফেলা হয়, তার রাস্তার পাশে তার বৃদ্ধা মা ছিলেন তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। ওই বিজেপি যে সমর্থক রয়েছেন রাজারাম প্রধান, তাকে জানে মেরে ফেলার হুমকি দেওয়া হয়, তার বাড়ির জানলা দরজা ভেঙে ফেলা হয়। এবং অন্যদিকে আরো যেমনটা অভিযোগ, এই যে তৃণমূলের বিজয় মিছিল চলছিল সেই মিছিল থেকে বেশ কিছু তৃণমূলের যুবকেরা, কর্মী সমর্থকেরা তারা গিয়ে এই বিজেপি সমর্থকের বাড়ির পাশে থাকা একটি নিজস্ব চাষের জমি, সেখানে তৃণমূলের দলীয় পতাকা এবং বিভিন্ন ব্যানার লাগিয়ে সেগুলো জোর জবরদস্তি দখল করে। ইতিমধ্যে কিন্তু এই যে রাজারাম বাবু রয়েছেন অর্থাৎ বিজেপির সমর্থক, তিনি তার বাড়ির চারিদিকে লাগানো থাকা সিসিটিভি ক্যামেরার গতদিন সন্ধ্যেবেলার হামলা চালানোর সময়ের যে ফুটেজ, সেই ফুটেজ তিনি প্রকাশ্যে এনেছেন। সেই ফুটেজেও যেমন দেখা যাচ্ছে ওই বিজেপি সমর্থকের বাড়ির চারিদিক ঘিরে রয়েছে বেশ কিছু যুবক, তারা সেখানে হট্টগোল পাকাচ্ছে এবং বাড়িতে হামলা চালাচ্ছে, এমনটাও কিন্তু সেই সিসিটিভি ফুটেজে দেখা যায়। এবং অন্যদিকে এই যে সমগ্র ঘটনা হামলার অভিযোগ, সেখানে কিন্তু অভিযোগ উঠে আসছে শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন তার স্বামী রবীন্দ্রনাথ মির্জার বিরুদ্ধে। যদিও বা আমরা ফোন কলে তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করছেন এবং তিনি বলছেন যে এই যে রাজারাম বাবু রয়েছেন তার দাদার সঙ্গে একটা পারিবারিক জায়গা জমি সংক্রান্ত বিবাদের জেরে এরকম ঘটনা ঘটেছে, এর পেছনে তৃণমূল কোনোভাবে দায়ী নয়, তৃণমূল এই ঘটনা ঘটায়নি। এবং শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি রয়েছেন তিনিও কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করছেন এবং তারও দাবি যে পারিবারিক গণ্ডগোলের জেরেই এমন ঘটনা ঘটেছে, এই ঘটনার পেছনে তৃণমূলের কোনো রকম হাত নেই। যদিও বা এই সমগ্র ঘটনাকে ঘিরে কিন্তু বিজেপি সমর্থক এবং তার সমগ্র পরিবার যথেষ্ট আতঙ্কিত রয়েছে। ধন্যবাদ কোয়েল, কথা বললাম আমাদের প্রতিনিধি কোয়েল মন্ডলের সঙ্গে। বিজেপির বুথ এজেন্টকে তুলে নিয়ে যাওয়ার কারণে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ, সাঁইথিয়ার কেশবপুরের ঘটনা, সেখানে তৃণমূল কর্মীকে মারধর করা হয়, বিজেপির বুথ এজেন্টকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করা হচ্ছে আর সেই কারণে তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ সামনে আসছে। সাঁইথিয়ার কেশবপুরের ঘটনা, সেখানে তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে, বিজেপির বুথ এজেন্টকে তুলে নিয়ে যাওয়ার কারণে এই তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। চন্দন কর্মকার প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আরো বিস্তারিত তথ্য দেবেন। চন্দন, এখনো পর্যন্ত কি অভিযোগ, তোমার কাছে কি তথ্য রয়েছে? দেখো, যেটা হচ্ছে ঘটনা সাঁইথিয়া থানা হরিশরা গ্রাম পঞ্চায়েতের কেশবপুর গ্রামে, সেখানে যেটা অভিযোগ আসছে যে এক বিজেপির বুথ এজেন্ট তাকে পুলিশ তুলে নিয়ে গেছে আর তার পরিপ্রেক্ষিতে তৃণমূলের যে কর্মী আছে বিশু মাল, তার পরিবারের উপর চড়া হয়, তাকে বাড়িতে আটকে রেখে মারধর করার অভিযোগ আসছে বিজেপির বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত হচ্ছে গত পরশুদিন একটা ঝামেলাকে কেন্দ্র করে বিজেপির এক কর্মীকে মারধর করে, তার পরিপ্রেক্ষিতে পুলিশ দুজন তৃণমূল কর্মীকে আটক করে। এই ঘটনার জেরেই হচ্ছে মারধর করা হয়েছে তৃণমূল কর্মীকে বলে অভিযোগ। মধুমন্ত্রী চন্দন, পুলিশ কি বলছে? পুলিশ ইতিমধ্যে যেটা জানাচ্ছে যে তৃণমূলের দুজন এবং বিজেপির একজনকে আটক করা হয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে দেখছে যে ঘটনাটা কি ঘটেছিল। ধন্যবাদ চন্দন, কথা বললাম আমাদের প্রতিনিধি চন্দন কর্মকারের সঙ্গে।
আর এবার চন্দ্রকোনার খবরে নজর রাখবো। মহিলা প্রধানকে মারধরের অভিযোগ উঠছে, ঘটনার পর থেকেই থমথমে এলাকা। দফায় দফায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ, আতঙ্কে পঞ্চায়েত কার্যালয়ে আসছেন না বহু কর্মী। দফায় দফায় চলছে সেই এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। চন্দ্রকোনায় মহিলা প্রধানকে মারধর করার অভিযোগ, আর এই ঘটনার পর থেকেই থমথমে পুরো এলাকা। দফায় দফায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ, আতঙ্কে পঞ্চায়েত কার্যালয়ে আসছেন না বহু কর্মী। আপনারা ছবিতেও দেখতে পাচ্ছেন কিভাবে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে। চন্দ্রকোনায় মহিলা প্রধান, তাকে মারধর করার অভিযোগ উঠছে। যে ঘটনা ঘটেছে তারপর থমথমে এলাকা। গোটা বিষয় সম্পর্কে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, যে খবর উঠে আসছে সে ব্যাপারে তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, একেবারে কিন্তু গতকাল মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধানকে যে মারধর, আর সেই মারধরের ঘটনার পরে কিন্তু আজ সকাল থেকে কিন্তু থমথমে এলাকা রয়েছে। পাশাপাশি কিন্তু দফায় দফায় ওই ঝাঁকড়া বাজার এলাকায় পুলিশ কিন্তু রুটমার্চ চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে। আপাতত যেটা লক্ষ্য করা যাচ্ছে যে অঞ্চলের যে সমস্ত কর্মীরা তারা অনেকটাই ভীত সশস্ত্র হয়ে রয়েছে, তারা কর্মীরা আসছে না। পাশাপাশি ওই গ্রাম পঞ্চায়েতের যে উপপ্রধান তরুণ সামন্ত, তিনি যেটা বলছেন যে যতক্ষণ না একটা সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমরা অঞ্চলে যাব না। তবে এটা যদি একটা পরিস্থিতি সৃষ্টি হয় তবে কতদিনের সমস্যার সমাধান হবে সেটার দিকে যেমন একটা নজর থাকছে। পাশাপাশি এই যে একটা ঘটনা, এই ঘটনার পর থেকে কিন্তু যথেষ্ট একটা চাপা উত্তেজনারও একটা সৃষ্টি হয়েছিল দুই পক্ষের মধ্যে। মধুবন্তী, মধুসূদন, একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, থমথমে এলাকা এবং এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে। এই পরিস্থিতি কেন? কারণ একটা ঘটনা ঘটেছে ঠিকই, কিন্তু এতটা উত্তপ্ত হয়ে উঠলো কেন? দেখো, সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে গতকাল গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি আক্রান্ত হয়েছেন তিনি যেটা বলছেন যে আচমকাই 12 থেকে 13 জনের মতো মহিলারা আছে, আমার পক্ষে ঢোকে আমাকে বেধড়ক মারধর করে। পরবর্তীতে সিসিটিভি যেটা লক্ষ্য করা যাচ্ছে যে হঠাৎই বচসার কোনো কথাবার্তা না বলেই কিন্তু তাকে মারধর করা হয়েছে প্রধানকে। সেখান থেকে তার যে প্রধানের যে কক্ষ, সেই কক্ষ থেকে বের করে নিয়ে এসে অঞ্চলের বাইরেও কিন্তু একটা মারধরও করা হয়েছে। সেই সিসিটিভি ফুটেজে যেমন লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি কি বিষয়ে এই মারধর তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ধন্যবাদ মধুসূদন। কথা বললাম আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্যের সঙ্গে। বিজেপির বুথ সভাপতির বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বসিরহাটের সাহেবখালী অঞ্চলের রমাপুরের ঘটনা, সেখানে বিজেপির বুথ সভাপতির বাড়ি ভাঙচুর, লুটপাট করা হয়, এমনকি তাকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় তৃণমূলের তরফে, এমনই অভিযোগ সামনে আসছে। সঞ্জিত চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সঞ্জিত, বিজেপির বুথ সভাপতির যে বাড়ি তা ভাঙচুর এবং সেখানে লুটপাটও করা হয়েছে, এই অভিযোগ। আমরা ভাঙচুরের ছবি দেখতেই পাচ্ছি, ঠিক কি অভিযোগ? দেখো, বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রায় 3,33,561 ভোটে জেতার পরে কিন্তু এই কেন্দ্রে কিন্তু রীতিমতো সব নজরে ছিল রাজ্য রাজনীতিতে। বসিরহাট লোকসভা কিন্তু যথেষ্ট নজর ছিল। গতকালকে বিশেষ করে সেখানে রাত্রিবেলা একটা বিজয় মিছিল বেরোয় তৃণমূলের পক্ষ থেকে হিঙ্গলগঞ্জের সাহেবখালী অঞ্চলে। সেখানে বিজয় মিছিল শেষ হওয়ার পরে 198 নম্বর বুথের যে বিজেপির অঞ্চল সভাপতি রয়েছে বিমল আলী, তার বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়। যথেষ্ট ভাঙচুর চালানো হয়, ঘরের একাধিক জানলা, কাঁচের জানলা, দরজা ভাঙচুর চালায় দুষ্কৃতীরা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই নিয়ে কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে বিমলের পরিবার। ইতিমধ্যে সেই অঞ্চল সভাপতি কিন্তু বাড়ি থেকে ভয়ে পালিয়ে যায়। কিন্তু এই অভিযোগ অস্বীকার করে যে বিশেষ করে তৃণমূল নেতা, তিনি বলেছেন যে বিজেপির যে প্রার্থী ছিল রেখা পাত্র, তিনি সে তার দলের বিরুদ্ধে অভিযোগ করেছে প্রায় 12 কোটি টাকা আত্মসাৎ করেছে, দুর্নীতিতে জড়িয়ে গেছে এবং এই কেন্দ্রে বিজেপির পায়ের তলাতে মাটি সরে যাওয়ার পরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে এবং যার কারণে তার বাড়িতে তারাই ভাঙচুর চলেছে। আর পাশাপাশি এটাও দাবি করেছেন যে এই সংস্কৃতি তারা বিশ্বাসী নন, এখানে সাধারণ মানুষ তাদের পাশে আছে এবং বিপুল পরিমাণে ভোটে জিতিয়েছে। এই অভিযোগ পাল্টে অভিযোগে এলাকা যথেষ্ট উত্তপ্ত রয়েছে। এই ঘটনার জেরে ইতিমধ্যে হিঙ্গলগঞ্জ থানায় বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। এখন কি কারণে তার বাড়িতে চড়াও হয়েছে দুষ্কৃতীরা, কেনই বা বাড়িতে ভাঙচুর করা হলো, কেনই বা তাকে ভয় দেখানো হলো, সবটাই তদন্তকারীরা দেখছে। একদমই, অবশ্যই সেই তদন্ত দিকে তোমার নজর থাকছে। আপাতত তোমাকে ধন্যবাদ সঞ্জিত। কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। বিজয় মিছিলের পর টিএমসির গুন্ডারা এসে আমাদের ঘর ভাঙচুর করেছে, জানলা, দরজা
অ্যালভেস্টার সমস্ত বারবার আমাদের হুমকি দিচ্ছে। ওরা রেজাল্ট বেরোনোর পরে হুমকি দিচ্ছে, মেরে ফেলবো, খুন করে ফেলবো, ঘর থেকে তুলে নিয়ে যাব, এলাকা ছাড়া করব। পুলিশকে আমরা জানিয়েছি, পুলিশ বলেছে লিখিত একটা দরখাস্ত দেওয়ার জন্য। দেখুন, বিষয়টা হচ্ছে রেখা পাত্রই ক্লিয়ার করে দিয়েছে যে বিজেপি গভর্নমেন্ট থেকে যে 12 কোটি টাকা দিয়েছিল সেটা বিজেপির কর্মীরা আত্মসাৎ করেছে। তৃণমূল কংগ্রেস বিষয় মিছিল দিকে দিকে এগোচ্ছে। অ্যাকচুয়ালি সাহেবখালীর অমরপুরে বিজেপির কোনো কিছু সংঘর্ষ, কোনো সংগঠনে নেই, মানে দুটো গোষ্ঠী আছে, দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হতে তাদের বাড়ি ভাঙচুর হয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে তীর দিচ্ছে। তৃণমূল কংগ্রেস কোনোদিন গঠনমূলক কাজে বিশ্বাসী, কোনোদিন ধ্বংসাত্মক কাজে বিশ্বাসী না। আরো ভারতীয় সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। নিট ইউজির পরীক্ষার কাউন্সেলিং এর স্থগিতাদেশের নির্দেশ সুপ্রিম কোর্টের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তোলা হয়েছিল, আর সেই কারণেই কিন্তু নিট ইউজির পরীক্ষা স্থগিত করা হয়েছে। এনটিএর বক্তব্য জানতে চাইল আদালত। অবকাশকালীন বেঞ্চে মামলার শুনানি। নিট ইউজির কাউন্সেলিং এর যে মামলা, কাউন্সেলিং এর স্থগিতাদেশ দিতে নারাজ সুপ্রিম কোর্ট এবং প্রশ্ন ফাঁসের অভিযোগে এনটিএর বক্তব্য জানতে চেয়েছে শীর্ষ আদালত। অবকাশকালীন বেঞ্চে মামলার শুনানি হবে। আপনাদের জানিয়ে রাখি, সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকার কাউন্সেলিং প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করল না সুপ্রিম কোর্ট। তবে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিটের আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ থেকে জবাব চেয়েছে শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি আহসান উদ্দিন আমানুল্লাহর অবকাশকালীন বেঞ্চ। The court has indicated that our matter will also be taken up with the other matters and was maybe notice issue ho jana chahiye, but the court is clear that it will not stay the counselling process at this stage. এনডিএর ভিতরে পদ নিয়ে গোলযোগ জারি। টিডিপিকে নিয়ে বিভ্রাটে বিজেপি স্পিকার পদের দাবি টিডিপির। দাবি থেকে নড়বে না জানালেন চন্দ্রবাবু নাইডু। শুরু থেকেই তিনি কিন্তু তার এই দাবিতে অনড় ছিলেন। এনডিএর ভিতরের পদ নিয়ে গোলযোগ জারি রয়েছে। টিডিপিকে নিয়ে বিভ্রাটে এবার বিজেপি। স্পিকার পদ চাই, স্পিকার পদের দাবি টিডিপির। আর এই যে দাবি তার, সেখান থেকে তিনি এক চুলো নড়তে রাজি নন। চন্দ্রবাবু নাইডু তার পক্ষ থেকে তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন, স্পিকারের পদের দাবি টিডিপির। তার বক্তব্য থেকে এক চুলো নড়বে না চন্দ্রবাবু নাইডু। তিনি এমনই জানাচ্ছেন, দাবি থেকে নড়বে না দল, জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু। স্পিকার পদের দাবি প্রথম থেকেই তারা করেছিলেন এবং সেই যে দাবি, সেই দাবিতেই তারা কিন্তু অনড় রয়েছেন। এবং চন্দ্রবাবু নাইডু তিনি কিন্তু যে দাবি করছেন সেই দাবি নিয়ে কিন্তু এবার বিজেপির মধ্যে বিভ্রাট। আর এই নিয়ে অ্যাসাইনমেন্ট হেড আমাদের রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে দিবেন্দু ঘোষ। কথা বলবো দিবেন্দুদার সঙ্গে। দিবেন্দুদা, এখনো পর্যন্ত তাহলে জট কাটছে না। চন্দ্রবাবু নাইডু তিনি কিন্তু তার দাবিতে অনড় রয়েছেন। দেখো, যে মন্ত্রক দুটো দেওয়া হয়েছে টিডিপিকে অর্থাৎ তেলেগু দেশম পার্টিকে, সেখানে গুরুত্বপূর্ণ মন্ত্রক তো মোটেই নয়। যে পূর্ণমন্ত্রী হয়েছেন যে রামমোহন নাইডু, তাকে দেওয়া হয়েছে অসামরিক বিমান পরিবহন, এবং যিনি রাষ্ট্রমন্ত্রী হয়েছেন পেম্মা সানি, তাকে গ্রামোন্নয়ন দপ্তর এবং যোগাযোগ দপ্তরে রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। অর্থাৎ এই এতদিন ধরে যে দাবিটা চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমাররা জানিয়ে আসছিলেন, অর্থাৎ মন্ত্রিসভা বন্টনের মানে মন্ত্রিসভা গঠনের পর যে মন্ত্রক বন্টন হয়েছে, সেই বন্টনে দেখা গেছে প্রধান যে মন্ত্রক অর্থাৎ টপ 10 যেটাকে বলা যায়, সেখানে কিন্তু এই বিজেপির হাতে সমস্ত মন্ত্রকগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ মন্ত্রক, এবং অধিকাংশ দপ্তরই চেঞ্জ করেননি নরেন্দ্র মোদী। যারা 2019-এ যে মন্ত্রী ছিলেন সেই জায়গাতেই তাদের রাখা হয়েছে। শুধুমাত্র জেপি নাড্ডাকে যেহেতু আবার মন্ত্রিসভায় নিয়ে আসা হয়েছে, তাকে স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছে। অর্থাৎ এই টিডিপি বা তেলেগু দেশম পার্টি নিশ্চয়ই এই যে আলোচনা হয়েছে, সেই আলোচনায় কোথাও একটা বলা হয়েছে যে অন্ধ্রপ্রদেশ কিংবা বিহারকে হয়তো বিশেষ মর্যাদা দেওয়া হতে পারে, স্পেশাল প্যাকেজ দেওয়া হতে পারে। সেই বিষয়টা দিয়ে তাদের হয়তো আপাতত একটা সন্তুষ্টির জায়গাতে নিয়ে আসা হয়তো হয়েছে। কিন্তু তেলেগু দেশম পার্টি বা চন্দ্রবাবু নাইডু কিন্তু খুব পরিষ্কার ভাবে যেটা জানাচ্ছেন যে লোকসভার স্পিকার পদ ছাড়া তিনি কিন্তু অন্য তার জায়গা থেকে সেই পদ থেকে নিচের কোনো পদ কিন্তু তিনি চান না। অর্থাৎ যদি এটাও হয় যে এই যে 2 মন্ত্রী করা হয়েছে টিডিপি থেকে, সেই মন্ত্রীদের যদি নাও রাখা হয়,
তাতেও তার কোনো আপত্তি নেই, কিন্তু তাকে লোকসভা স্পিকার পদ দিতে হবে এবং তার সঙ্গে এনডিএ যে আহ্বায়ক পদ, যে কনভেনারের পদ, সেই পদটাও কিন্তু তাকে দিতে হবে। অর্থাৎ আমরা জানি যে মোটামুটি ভাবে একটা যে সিদ্ধান্ত হয়েছে যে 19শে জুন স্পিকার নির্বাচন, লোকসভা স্পিকার নির্বাচন, তার আগে প্রোটেম স্পিকার সাংসদদের শপথ বাক্য পাঠ করিয়ে নেবেন। এই যে স্পিকার পদে কারা কারা তাদের প্রার্থী দেবেন, কারা কারা তাদের দাবিদার হিসাবে কে কে থাকতে পারেন, বিজেপির তরফ থেকে কে স্পিকার হতে পারেন, বা বিজেপির ভাবনাতে কি আছে, টিডিপির যদি হয় কে স্পিকার হতে পারেন, এবং চন্দ্রবাবু নাইডু যে এই লোকসভা স্পিকার পদ ছাড়া অন্য কোনো পদ নিতে চান না, তিনি এই শর্তও দিয়েছেন যে এই দুই মন্ত্রী, তাদের যদি মন্ত্রী নাও করা হয় তার কোনো আপত্তি নেই, কিন্তু তাকে লোকসভা স্পিকারের পদ দিতে হবে। কারণ দলত্যাগ বিরোধী যে আইন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু স্পিকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অর্থাৎ ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে যদি এই শরিকি যে দ্বন্দ্ব, মানে এই যে এনডিএ এর মধ্যে যে শরিকি একটা চাপা অসন্তোষ দেখা যাচ্ছে, সেই অসন্তোষ মেটানোর চেষ্টা চলছে, তাহলে দলত্যাগ বিরোধী আইন ভবিষ্যতে যদি তারা দল চেঞ্জ করতে চান, সেই জায়গায় যদি টিডিপির স্পিকার থাকেন, তাহলে কিন্তু তাদের কাজটা অনেক সহজ হবে। যে কারণে কিন্তু চন্দ্রবাবু নাইডু এখনো পর্যন্ত এই লোকসভা স্পিকার পদ ছাড়া অন্য কোনো পদ নিতে চান না বলে তিনি অনড় রয়েছেন। ধন্যবাদ দিব্যেন্দুদা। কথা বললাম আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষের সঙ্গে। মণিপুরে অশান্তি নিয়ে সরব আরএসএস প্রধান। মণিপুরের দিকে গুরুত্ব দিয়ে নজর দেওয়ার দাবি করেছেন প্রধান মোহন ভাগবত। এই দাবি করা হয়েছে আরএসএস প্রধান মোহন ভাগবতের পক্ষ থেকে, এবং যেমনটা আপনাদের আরও একবার জানাবো যে আরএসএস প্রধান মণিপুরের দিকে গুরুত্ব দিতে বলেছেন এবং মণিপুরে অশান্তি নিয়ে তিনি সরব হয়েছেন। আরএসএস প্রধান তিনি বলেন, মণিপুর 10 বছর ধরে শান্ত ছিল, সেখানে বন্দুক সংস্কৃতির অবসান ঘটলেও হঠাৎ রাজ্যটিতে হিংসা বেড়েছে। মণিপুর 1 বছর ধরে শান্তির জন্য অপেক্ষা করছে, সংঘাতে বিধ্বস্ত উত্তর পূর্ব রাজ্যের পরিস্থিতি অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করা উচিত। কি বলেছেন তিনি শুনুন। उसके लिए देश में शांति चाहिए, जगह जगह और समाज में कलह ये नहीं चलता। अब 1 साल से मणिपुर शांति की राह देख रहा है, उसके पहले 10 साल शांत रहा, पुराना गन कल्चर समाप्त हो गया ऐसा लगा, और अचानक जो कलह वहां पर उपज गया या उपजाया गया, उसकी आग में अभी तक जल रहा है, त्राही त्राही कर रहा है। कौन उस पर ध्यान देगा? प्राथमिकता देके उसका विचार करना ये कर्तव्य है। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে আমরা কথা বলেছিলাম। এই প্রসঙ্গে তারা কি বলছেন শুনে নিন। দেখুন, আরএসএস প্রধান মণিপুর নিয়ে বলেছেন, তার সাথে সাথে তিনি বিরোধীদের গুরুত্ব দেওয়ার বিষয়ে মন্তব্য করেছেন। এই দুটোই তাদের বিলম্বিত বোধোদয় ছাড়া কিছু না। তার কারণ বিগত মাসের পর মাস মণিপুরে যখন আগুন জ্বলেছে, মণিপুরে মহিলাদের ধর্ষণ করে নগ্ন করে যখন প্যারেড করানো হয়েছে, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপে স্নরকেলিং করার টাইম পেয়েছেন, কিন্তু একবারের জন্য মণিপুরে যাওয়ার সময় পাননি। তার খেসারত তাদের ভোটের ফলে দিতে হয়েছে। এবং বিগত 10 বছর ধরে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, হিটলারি একটা শাসন ব্যবস্থা চলেছে। এই শাসন ব্যবস্থায় বিরোধীদের কণ্ঠ রোধ করে, পার্লামেন্টারি ডেমোক্রেসিকে ধ্বংস করে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে টুটি টিপে হত্যা করে, গণতন্ত্রকে হত্যা করে একটা একনায়কতন্ত্র চালিয়েছে তারা। এবং নির্বাচন কমিশন যদি তাদের হয়ে কাজ না করত, তাহলে তারা খুব ভালো মতো জানে এই যে নরবরের সরকার এনডিএ তৈরি করেছে, সেটাও তারা তৈরি করতে পারত না। আরএসএস প্রধানের এই বার্তাটা আরেকটা নাটক এবং অভিনয়ের অংশ মাত্র। যখন গোটা দেশ জুড়ে মণিপুরের অশান্তি নিয়ে মানুষ উত্তাল ছিলেন, তখন আরএসএস চুপ করেছিলেন। মণিপুরের এই ঘটনা ঘটানোর পেছনে আরএসএস মোদী সরকারের হাত আছে। ধর্মীয় বিদ্বেষ জারি করে তারা মানুষের মধ্যে বিভাজন করেছেন। মণিপুরের গ্রাউন্ড রিয়ালিটি এইটাই। আমি নিজে মণিপুর গিয়েছিলাম, এবং এই গোটা নির্বাচন চলাকালীন মোদী এবং আরএসএস তারা ধর্মীয় প্রচার করে গেলেন। রাম মন্দির থেকে আরম্ভ করে কি তারা বাকি রেখেছেন, মঙ্গলসূত্র পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। ওই আরএসএস প্রধান তো একটাও বক্তব্য রাখেননি। এখন যখন সাধারণ মানুষ ভোটে তাদের এই সমস্ত
চক্রান্তকে ছিন্ন করে একটা রায় দিয়েছেন, যে রায় বিজেপির বিরুদ্ধে, তখন আরএসএস এর মোহন ভাগবত জেগে উঠেছেন। সেগুলো আমার মনে হয় এদের সততা নিয়েই প্রশ্ন আসে। বিদেশ মন্ত্রকের দায়িত্ব নিলেন এস জয়শঙ্কর। প্রথম দিন মন্ত্রকে স্বাগত বিদেশ মন্ত্রীকে। চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ভাবনা। চীন এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ভাবনার কথা জানিয়েছেন বিদেশ মন্ত্রকের দায়িত্ব নিয়ে প্রথম দিনই এই দায়িত্ব নিলেন এস জয়শঙ্কর। প্রথম দিনই মন্ত্রকে স্বাগত এবং বিদেশ মন্ত্রীকে চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ভাবনার কথা জানালেন বিদেশ মন্ত্রী। चीन के बारे में हम तो हमारी फोकस तो होगी कि सीमा में जो स्थिति जो है उसमें अभी भी कुछ इश्यूज बाकी बचे हुए हैं, हाँ, तो उसको कैसे निपटाया जाए। और पाकिस्तान के साथ ये भी आप जानते हैं कि विषय जो है सालों से वो जो आतंकवाद का विषय जो है, क्रॉस बॉर्डर टेररिज्म, हाउ डू वी फाइंड अ सॉल्यूशन टू इट। প্রথম দিনেই মন্ত্রকে স্বাগত যেমন বিদেশ মন্ত্রীকে, তেমনি রেল মন্ত্রক তার দায়িত্ব নিলেন অশ্বিনী বৈষ্ণব। সকালে মন্ত্রকে এসে পৌঁছন মন্ত্রী। মন্ত্রীকে স্বাগত জানালেন কর্মীরা। মন্ত্রকের কাজ নিয়েও আশাবাদী অশ্বিনী বৈষ্ণব। সকালেই মন্ত্রকে এসে পৌঁছন মন্ত্রী। সকালেই মন্ত্রকে এসে পৌঁছলেন মন্ত্রী। রেল মন্ত্রকের দায়িত্ব নিলেন অশ্বিনী বৈষ্ণব। রেল মন্ত্রকের দায়িত্ব পেলেন অশ্বিনী বৈষ্ণব। মন্ত্রকের কাজ নিয়ে আশাবাদী মন্ত্রী। আজ সকালেই তিনি এসে পৌঁছেছেন। রেল মন্ত্রকের দায়িত্ব অশ্বিনী বৈষ্ণবের। দেখতেই পাচ্ছেন রেল মন্ত্রকের দায়িত্ব নিলেন মন্ত্রী এবং তাকে স্বাগত জানাচ্ছেন কর্মীরা। সেই ছবি, সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। রেল মন্ত্রকের কাজ নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী। প্রথম দিন তার কেমন ছিল সেই মুহূর্তের ছবি। গোলাপ ফুল দিয়ে স্বাগত জানানো হচ্ছে তাকে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সকালেই মন্ত্রকে এসে পৌঁছান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কাজ নিয়ে তিনি প্রথম দিনেই আশাবাদী। মন্ত্রীকে স্বাগত জানালেন কর্মীরা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। প্রথম দিন মন্ত্রকের কাজ নিয়ে আশাবাদী অশ্বিনী বৈষ্ণব। রেল মন্ত্রকের দায়িত্ব নিলেন অশ্বিনী। কর্মীরা তাকে স্বাগত জানাচ্ছেন গোলাপ ফুল দিয়ে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রেল মন্ত্রকের দায়িত্ব নিলেন অশ্বিনী বৈষ্ণব। আজ সকালেই তিনি মন্ত্রকে পৌঁছেছেন আর সেখানে কর্মীরা তাকে স্বাগত জানাচ্ছেন গোলাপ ফুল দিয়ে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সকালে মন্ত্রী তিনি এসেই তিনি জানিয়েছেন কাজ নিয়ে তিনি আশাবাদী। মন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন কর্মীরা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রেল মন্ত্রকের দায়িত্ব নিলেন অশ্বিনী বৈষ্ণব। আজ সকালেই তিনি মন্ত্রকে প্রবেশ করেছেন আর তারপর কর্মীরা তারা কিন্তু শুভেচ্ছা জানাচ্ছেন তাকে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আবার দায়িত্বে অমিত শাহ। আর কিছুক্ষণের অপেক্ষা, যে ছবি আপনাদের দেখাবো তিনি পৌঁছে যাবেন তার মন্ত্রকে। এবং একইভাবে যেমন আমরা বিদেশ মন্ত্রকের ছবি দেখালাম, রেল মন্ত্রকের যেখানে মন্ত্রীরা তাদের দায়িত্ব পালনে প্রথম দিন যুক্ত হলেন, তেমনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে অমিত শাহ আজ শুরু করছেন তার প্রথম দিনের কাজ। সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মন্ত্রকের কাজে যোগদান করলেন ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে অমিত শাহ। দেখছেন সেই ছবি, প্রথম দিন শুরু করলেন তার মন্ত্রকের কাজ। সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি প্রথম দিন তার মন্ত্রকে এসে পৌঁছলেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মোদী মন্ত্রিসভায় বড় মন্ত্রকগুলি নিজের হাতেই রাখল বিজেপি। মন্ত্রিসভার বণ্টনে পুরনো সঙ্গীদের উপরেই ভরসা করেছেন নরেন্দ্র মোদী। গতকালই আমরা দেখেছি 4টি হেভিওয়েট মন্ত্রক, অর্থনীতি, প্রতিরক্ষা, বৈদেশিক সম্পর্ক, স্বরাষ্ট্র, এগুলিতে গতবার যারা দায়িত্বে ছিলেন এবারও তারাই ওই দায়িত্বে এলেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে অমিত শাহ। ফের সেই ছবি আপনাদের সামনে। সময় হয়ে গেছে বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। রানীগঞ্জে ডাকাত পুলিশ সংঘর্ষে এক ডাকাতের কোমরে গুলি লাগে। ঝাড়খণ্ডের ধানবাদ থেকে গ্রেপ্তার জখম সোনু সিং। ব্যাগ থেকে উদ্ধার হয়েছে কার্তুজ, সোনার গয়না। গিরির জেলা থেকে আটক করে পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় তাকে বিহারে পালাতে
চেয়েছিল ডাকাত দলটি এবং ধৃতের বাড়ি বিহারের গোপালগঞ্জে। ঝাড়খণ্ড হয়ে বিহারে গা ঢাকা দিতে চেয়েছিল তারা, কিন্তু ধরা পড়ে যায় সে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উৎপল পাতর। উৎপল, পুলিশের সঙ্গে এই ধৃতের লড়াই আর সেখানে কোমরে গুলি লাগে বলে জানা যাচ্ছে, এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখুন না, যে রানীগঞ্জে যে সোনার দোকানে যে ডাকাতের ঘটনা ঘটেছিল সেই সঙ্গে পুলিশের যে গুলি বিনিময় হয়েছিল, এক ডাকাতের যে কোমরে গুলি লেগেছিল তার নাম সোনু সিং। তিনি ধানবাদের এক হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে তাকে গত রাতে ওখান থেকে পুলিশ আটক করে গ্রেপ্তার করে আজকে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং তার কাছ থেকে সোনার গয়না, কার্তুজ উদ্ধার করে পুলিশ। উৎপল, এখনো পর্যন্ত পুলিশের কাছ থেকে কি খবর পাওয়া যাচ্ছে এই ঘটনা নিয়ে? যারা যারা আড় রয়েছেন, যাদেরকে খোঁজা চলছে, তাদের সম্পর্কে কি তথ্য উঠে আসছে? দেখুন না, এই ঘটনায় সঙ্গে জড়িত দুজন, আগে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল, তার নাম ছিল সুরজ কুমার সিং, তো পুলিশ কাস্টাডিতে রয়েছে এবং গত রাতে এই সোনু সিংকে অ্যারেস্ট করা হয়েছে, তার কোমরে গুলি লেগেছিল। আরো 5 জন রয়েছে, তাদেরকেও খুব শীঘ্রই পুলিশ ধরে ফেলবে বলে পুলিশের আশাবাদী এরকম রয়েছে। উৎপল, সমস্ত লুট হওয়া গয়না কি পাওয়া গেছে? না, সেরকম পুলিশ এখনো পর্যন্ত কিছু জানায়নি যে সব গয়না পাওয়া গেছে কিনা, কিন্তু পুলিশ বলছে সবকিছু উদ্ধার করা হবে এবং তাদেরকেও অ্যারেস্ট করা হবে, পুলিশের অনুমান। ধন্যবাদ উৎপল। অন্যদিকে রাতের অন্ধকারে সোনার দোকান সহ একাধিক দোকানের সামনে লাগানো সিসিটিভি ভেঙে দেওয়ার অভিযোগ উঠছে। কোথায়? বেলুড়ের গিরিশ ঘোষ রোডে, সেখানে ঠাকুরনপুকুর এলাকায় এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বেলুড়ে সিসিটিভি ভেঙে দেওয়ার অভিযোগ সামনে আসছে আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা এলাকায় বড় ধরনের অপরাধমূলক কার্যকলাপ চালানো হচ্ছে, ঘটনার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে এমনও অভিযোগ করা হচ্ছে ব্যবসায়ীদের তরফে। যেহেতু এলাকায় সোনার দোকান রয়েছে, ওষুধের দোকান রয়েছে, বড় বড় শাড়ির দোকান রয়েছে, একাধিক দোকান, এবং দোকানের ঠিক সামনে থাকা 10টি সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের। তাদের যেটা আশঙ্কা যে তাহলে পরিকল্পনা করা হচ্ছে লুঠের এবং সেই কারণেই তার আগে সিসি ক্যামেরাগুলি ভেঙে দেওয়া হয়েছে, সিসিটিভি ফুটেজ যাতে না পাওয়া যায়। ব্যবসায়ীরা আতঙ্কে ভুগছেন, পুলিশকে খবর দিয়েছেন, পুলিশের হাতে তুলে দিয়ে বেলুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জেপি নাড্ডা তিনি এই মুহূর্তে দফতরে ঢুকেছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো, আমরা নজর রাখবো সেই দিকে। জেপি নাড্ডা তিনি আজকে প্রথম দিনে মন্ত্রকে প্রবেশ করলেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে অশ্বিনী বৈষ্ণবের ছবি দেখিয়েছিলাম, অন্যদিকে জেপি নাড্ডা তিনি আজকে প্রথম দিনে তার মন্ত্রকে প্রবেশ করলেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরো আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।